নমস্কার, আমি শঙ্খ। শুভ সন্ধ্যা সবাইকে। আরোই নিউজের পেজে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা। তার কারণ হচ্ছে যে আজকে আবার আমি নিয়ে চলে এসেছি একটা স্পোর্টসের একদম অন্য রকমের একটা আড্ডা। আমার সঙ্গে আজকে আছে আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। মৌতান, তোমায় স্বাগত। সবার আগে আজকে টপিকটা নিয়ে একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের একটা ভবিষ্যৎ আইএসএল এর দিকে কিভাবে ইস্ট বেঙ্গল এগোচ্ছে, এই বিষয়টা নিয়ে একটা জলঘোলা একটা একটা কিছু সমর্থকদের, মানে প্রচুর সমর্থকদের চিন্তা বা দুশ্চিন্তা, এই বিষয়গুলো দেখা যাচ্ছিল এবং আমরা প্রচুর লাইভের আড্ডাতে আমরা সেগুলো শেয়ার করেছি, আমরা সেই নিয়ে কথা বলেছি। আজকে মৌতানের সাথে আমার ব্যাকস্টেজেও কথা হচ্ছিল। মৌতান, সেটা তোমার সাথে বলি, যেটা তোমার সাথে আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের কোচ এই বিষয়টা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেটা হচ্ছে ফ্রান্সিসকো ব্রুটো দে কস্টা, এই ভদ্রলোকের নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো, এটা নিয়ে যদি তুমি দেখো, এই নামটা লিস্টে ছিল। আমরা যখন ইস্ট বেঙ্গলের টোটাল টিম লিস্ট যাদের সাথে সাইন হয়েছিল এবং কোচ কে হতে পারে এই বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, তখন কিন্তু এই নামটা আমরা পেয়েছিলাম যে গোয়ার এই কোচটিও ইস্ট বেঙ্গলের তালিকায় রয়েছে, পছন্দের তালিকায় রয়েছে এবং সেটাই মানে সেই লিস্টের মধ্যে থেকেই কোচ বেছে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে, একটা প্রশ্ন ছিল যে মানে তিনি কি হেড কোচ হবেন না পরবর্তীকালে তার সঙ্গে কোনো বিদেশি কোচ আনা হবে। কারণ আমরা জানি যে যদিও আই লিগে আমরা ইন্ডিয়ান কোচ দেখে থাকি, বাট আইএসএল এ যদি কোনো টিম খেলে তার ক্ষেত্রে কিন্তু আমরা এখনো অবধি বিদেশি কোচের প্রেফারেন্সটাই দেখে এসেছি। এটা একটা বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটা ছিল, কিন্তু কালকে যখন কোচ হিসাবে তার নাম ঘোষণা হয়েছে তখন কিন্তু তাকে হেড কোচ হিসেবেই দেখানো হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। এখান থেকে একটা আরো বেশ কিছু প্রশ্ন যে কারণে তৈরি হয়ে যাচ্ছে যে যদি ওনাকেই হেড কোচ হিসেবে দেখানো হয় তাহলে কি আইএসএল নিয়ে ইস্ট বেঙ্গল ভাবছে এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ঘটেছে, যেটা সে প্রসঙ্গেও আমরা আসবো। তবে এই মুহূর্তে যেটা বলতে হয় সেটা হচ্ছে, আমরা যদি বলি ফ্রান্সিস ডিকোস্টাকে নিয়ে কথা বলি, সেখানে ফ্রান্সিস ডিকোস্টা এর আগে আইএসএল এর নর্থ ইস্ট ইউনাইটেডের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছেন এবং মালয়েশিয়ান ন্যাশনাল টিমেও কিন্তু তিনি কাজ করেছেন। কাজেই অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কোয়ালিটি বা বায়োডাটা নিয়ে এই মুহূর্তে কোনো প্রশ্ন উঠছে না। প্রো লাইসেন্সধারী কোচ, এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রো লাইসেন্সধারী কোচ নেওয়া মানে তুমি মানে ইয়োর টিম ইজ এলিজিবল টু প্লে ইন আই লিগ আইএসএল বোথ, কারণ একজন প্রো লাইসেন্সধারী কোচ দুটো ক্ষেত্রেই কোচিং করাতে পারেন। কাজে এই জায়গা থেকে আমরা বলতে পারি খুব আটঘাট বেঁধে এবং ভেবে চিন্তে ইস্ট বেঙ্গল সিদ্ধান্তটা নিয়েছে। এখন অবধি এটাই মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি ইস্ট বেঙ্গল আইএসএল বা আই লিগ কোনটা নিয়ে ভাবছে, এই প্রশ্নটা আসছে। এইটা যদি আমরা উত্তর দিতে যাই বা এই প্রশ্নটাই যদি আমরা কনসেন্ট্রেট করি, তাহলে প্রথমেই আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ইস্ট বেঙ্গল এখনো আইএসএল খেলার চেষ্টা করছে, কিন্তু কোন লিগে খেলবে সেটা নিয়ে এখনো নিশ্চিত নয়। এটা হচ্ছে আলটিমেট আনসার, এটা হচ্ছে এই মুহূর্তের আলটিমেট। কারণ আমরা যে যাই বলি, সম্ভাবনার কথা না কথা, আমরা তো কখনোই যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় কোনো কিছুকে স্টাম্পিং করে দিতে পারি না। সেই জায়গা থেকে আমরা এটাই বলতে পারি যে আইএসএল এর চেষ্টা চলছে, আই লিগ খেলার জায়গাতেও হয়তো যেতে হতে পারে, বা হয়তো আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিচার করি সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের আই লিগ খেলার সম্ভাবনা কিছুটা বেশিই রয়েছে। রাইট। এই মানে এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে, সেটা হচ্ছে যে মোতান, ফ্রান্সিসকো ব্রুটো ডি কস্টার নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, সেটা ওপেনলি সবার সামনে চলে এলো। এইবার বিষয়টা কি, মানে ইস্ট বেঙ্গলের সমর্থকদের জন্য এটা একটা কিন্তু হিউজ মানে অপরচুনিটি ভাবনা চিন্তার দিক থেকে, যে তারা কিন্তু অলরেডি ভেবে ফেলেছে যে আইএসএল এর পথটা মনে হয় ইস্ট বেঙ্গলের কিছুটা হলেও প্রশস্ত হয়ে গেল। তার কারণ হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড, এই প্রশ্নটা কি সবার মধ্যেই আছে, তাহলে কি আইএসএল এর জন্য প্রস্তুতিটা কি শুরু অনেকদিন আগে থেকেই হয়েছিল, এটা কি আস্তে আস্তে না, এই কথাটা বরং আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে আইএসএল, আমি শুরুতেই তোমাকে যে কথাটা বললাম যে আমরা কিন্তু যেটা শুনেছিলাম যে কোচই আসুন, এক্সেপ্ট মানে এলকো সাতুরির নামটাও ইস্ট বেঙ্গলের লিস্টে ছিল, এলকো সাতুরি বাদ দিয়ে যে কোচই আসুন তার সাথে কিন্তু আইএসএল এ ডেফিনেটলি একজনের নাম, মানে একজন বিদেশি কোচের আর একটু হাই প্রোফাইল কোচের নাম যুক্ত হবে।
ইন দ্যাট কেস এখানে কিন্তু হেড কোচ হিসেবে ওনার নামটা ঘোষণা করা হয়েছে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভাবতে হবে। কাজে হ্যাঁ, আইএসএল খেলার এলিজিবিলিটি ডেফিনেটলি রইল এবং সেটা ইস্টবেঙ্গলকে রাখতে হবে, কারণ ইস্টবেঙ্গল এখনো অবধি সেই চেষ্টাটা চালাচ্ছে, যতই আমাদের চারপাশ থেকে মনে হোক যে সম্ভাবনা শূন্য। সম্ভাবনা শূন্য তো কখনোই বলা যায় না, কাজেই সম্ভাবনা কম, কিন্তু ইস্টবেঙ্গল তো তাদের প্রস্তুতি চালাচ্ছে বা চেষ্টা চালাচ্ছে। এখন এইখানে দাঁড়িয়ে শুধুমাত্র একজন প্রো লাইসেন্সধারী কোচ ক্লাবের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন, হেড কোচের দায়িত্ব নিয়েছেন বলে টিম আইএসএল এ খেলবে, এইটা এখন ভাবার জায়গা একেবারেই নেই। বরং আমার মনে হয় ইস্টবেঙ্গল সমর্থকদের একটা মানসিক প্রস্তুতি হয়তো তৈরি হতে শুরুও হয়েছে, হয়তো আইএসএল এর টিম এবছর খেলতে পারবেন না। কারণ আমি প্রথম দিন থেকে একটাই কথা বলে আসছি যে ইস্টবেঙ্গলের আইএসএল এ খেলা আর সময় অতিবাহিত হওয়া, এই সম্পর্কটা সম্পূর্ণ ব্যস্তানুপাতিক। অর্থাৎ যত সময় এগোবে ততই কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএল এ খেলার সম্ভাবনা কমতে থাকবে। এবং এই প্রসঙ্গে আর একটা ইনফরমেশন দিই, যেটা নিয়ে আজকে স্পেশালি ফুটবল মহল বা মানে কলকাতা ময়দান উত্তাল সেটা বলা যেতে পারে, কারণ এএফসি এশিয়ান ফুটবল কাউন্সিলের যে টুইটার হ্যান্ডেল, সেখানে একটা ইনফরমেশন মানে এই কোচের নাম ঘোষণার বিষয়টা দেওয়া হয়েছে এবং সেখানে লেখা, টুইটার হ্যান্ডেলের প্রথমে লেখা হয় যে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন হেড কোচ নির্বাচিত হলেন ফ্রান্সিসকো ব্রুটো ডিকোস্টা এই সামনের আই লিগের টিমে। এবার এই আই লিগের টিম হিসাবে যেহেতু এএফসি টুইটার হ্যান্ডেল এই ব্যাপারটা আসে, তো সেখানেই একটা খুব জল্পনা তখনই তৈরি হয়ে গিয়েছিল যে তাহলে কি আই লিগেই ইস্টবেঙ্গল খেলছে, আইএসএল এর সম্ভাবনা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। এবং যখন এই বিতর্কটা খুব চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো, তখন কিন্তু দেখা গেল যে টুইটার থেকে ব্যাপারটা মোছা হয়নি, কিন্তু পরবর্তী মানে এএফসির অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে দেখা গেছে যে ইস্টবেঙ্গলের কোচ হিসাবে ফ্রান্সিসকো ডিকোস্টার নাম ঘোষণা হয়েছে সামনের মরশুমের জন্য। কাজে সেখানে নেক্সট সিজন বলা হলো, টুইটারে কিন্তু প্রথমেই বলা হয়েছিল নেক্সট আই লিগের জন্য। এবং আই লিগের যে মিটিং হয়েছিল এআইএফএফ এ, সেখানে ইস্টবেঙ্গল অংশ নিয়েছিল। এবং এএফসির কাছে আমরা জানি যে নতুন নামের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন পাঠিয়েছে ইস্টবেঙ্গল থ্রু এআইএফএফ। এই সব কিছু মিলিয়ে এএফসির কাছে কি তাহলে এই বার্তাটা পৌঁছেছে যে ইস্টবেঙ্গল আই লিগে খেলবে, আইএসএল এ নয়? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে তাহলে এত আইএসএল আই লিগ নিয়ে আমরা কথা বলছি কেন, সেটা আমাদের মাথায় রাখতে হবে যে ইস্টবেঙ্গলকে কিন্তু সবার আগে কোয়েস ইস্টবেঙ্গল থেকে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড কোম্পানি এই নামটায় কনভার্ট হতে হতো, এবং এটা করার জন্য একটা কোচের নাম দেওয়া আবশ্যক। সেই হিসাবেই কিন্তু ফ্রান্সিসকোকে বেছে নেওয়া হয়েছে। এই মুহূর্তের সত্যি এতটুকু। এবার আই লিগের ক্লাব না আইএসএল এর ক্লাব, এই মুহূর্তে দাঁড়িয়ে তো ইস্টবেঙ্গলকে আই লিগে অনেক বেশি করে মনে হচ্ছে, কারণ লাস্ট বছরগুলো তো সে আই লিগেই খেলে এসেছে। কাজেই যতক্ষণ না আইএসএল এ এন্ট্রি হচ্ছে ততক্ষণ অবধি তো এএফসি তাকে আইএসএল এর প্রবাবলস বা এরকম কিছু, প্রবাবলস বলে তো এএফসি এর লিস্টে কিছু হয় না। কাজেই আই লিগের ক্লাব হিসেবেই তারা বলবে, এবং সেই ঘটনাটাই ঘটেছে, যে কারণে একটা বিতর্ক তৈরি হয়েছে। এবং সেই বিতর্কটা নিয়ে আমরা দেখছি যে পরবর্তী ক্ষেত্রেও এটা নিয়ে মানে এএফসিও নিজেদেরকে কোথাও একটা সংশোধনের পথে কিন্তু এগিয়েছে। এই কথাতে আসবো। এখানে কিন্তু একটা কমেন্ট এসে ড্রিপ তরুপ বোস, যিনি আমাদের রেগুলার ভিউয়ার, তিনি দুখানা কমেন্ট করেছেন। আমি দুটো কমেন্টই পরপর ব্যাক টু ব্যাক পড়ছি। আজ নাকি, প্রথম কমেন্ট হচ্ছে, আজ নাকি ক্লাবে মিটিং হয়েছে শুনলাম, এটা কি সত্যি? 1 নম্বর। দ্বিতীয়ত তিনি বলছেন অ্যানাউন্সমেন্টে কোথাও কিন্তু হেড কোচ লেখা ছিল না, লেখা ছিল অনলি কোচ, সো অ্যাসিস্ট্যান্ট কোচও হতে পারে। না, অ্যানাউন্সমেন্টে লেখা না থাকলেও এএফসি যে টুইটার হ্যান্ডেলে বা তার যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় যেটা বলেছে, তাতে কিন্তু হেড কোচ কথাটা উল্লেখ করা আছে। এবার আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোচের নামটা এএফসির কাছে পাঠাতে হয় ইস্ট বেঙ্গলকে, তো সেই হিসেবে আমরা হেড কোচটাকে মানে আমরা সেই হিসেবে হেড কোচ কথাটা বলছি বা ব্যবহার করছি সেই জায়গা থেকে। ক্লাবে মিটিং এখন প্রতিদিনই হচ্ছে এবং সেটার বিষয়বস্তুতে নিশ্চয়ই আইএসএল কোচ এগুলো থাকে, বাট তার বাইরেও যেটা অফিসিয়ালি বলা হচ্ছে বা বলা হয় সেটা হচ্ছে যে সামনেই 1 আগস্ট এবং একটা ক্লাব শতবর্ষ শুরু করছে। প্রি সেন্টেনারি ছিল গত বছর 2020 ইস্টবেঙ্গলের শতবর্ষ, এবং সেই শতবর্ষের সূচনা 1 আগস্ট। এই 1 আগস্টের প্ল্যানিংটা নিয়ে আলোচনা হচ্ছে, কারণ আমরা জানি যে
এখন প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কোনো কিছুই খুব বড় করে করা যাচ্ছে না। সেই প্ল্যানিংটা নিয়ে দীর্ঘদিন ধরেই একটা আলোচনা চলছে এবং ফাইনাল একটা মিটিং অবশ্যই এটা নিয়ে হবে। সেটা নিয়েও আমরা এর আগেও বলেছিলাম যে ইস্টবেঙ্গলের ন্যাশনাল লিগ জয়ী কোচ মনোরঞ্জন ভট্টাচার্য এবং আসিয়ান জয়ী কোচ সুভাষ ভৌমিককে একটা ফেলিসিটেশন দেওয়ার অলরেডি ডিসিশন হয়ে গেছে। এর বাইরে আর কতটা কি অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানগুলো কিভাবে হবে, কারণ আমরা গতকালই দেখেছি 29শে জুলাই পুরোপুরি ভার্চুয়াল একটা প্রেজেন্টেশন হয়েছে মোহনবাগান টিভিতে এবং কর্তারা ব্যক্তিগতভাবে গিয়ে যাকে যা সম্বর্ধনা দেওয়ার সেটা দিয়েছেন এবং সেটা এক এক দিনেই। তো সেইটা এখন সেই পদ্ধতিতে হতে পারে বা হয়তো 50 জনের কম গ্যাদারিং করে শুধুমাত্র কর্মকর্তাদের মধ্যে যারা যারা সম্বর্ধিত হবেন তাদেরকে ডেকে নিয়ে করা হতে পারে। তো একটা কোনো প্রসিডিওরে হবে। এটা যেহেতু এবছর সিচুয়েশনটা একটু আলাদা, সেহেতু এটা নিয়ে বেশি আলোচনা করতে হচ্ছে এবং মূলত এই যে মিটিংগুলো হচ্ছে এই মুহূর্তে সেগুলো কিন্তু 1 আগস্ট নেই। যদিও এটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ইস্টবেঙ্গল সাপোর্টার এবং কোথাও আমরা সবাই একটু অপেক্ষায় আছি যে কোনো ভালো অ্যানাউন্সমেন্ট ইস্টবেঙ্গলের পক্ষ থেকে 1 আগস্ট করা হয় কি হয় না, কারণ এটা সবাই জানতে চাইছে শতবর্ষের কোনো চমক যদি থাকে। আচ্ছা, তরুণ সরকার কমেন্ট করে আমাদের জানিয়েছেন যে আইএসএল এই খেলবো দিদি, জয় ইস্ট বেঙ্গল। আমরাও তাই চাই, বিকজ আমরা সবসময় চাই ডাকবি, এটা হচ্ছে পরিষ্কার কথা। যখন আই লিগ থেকে মোহনবাগান আইএসএল এ চলে গেছে, ইস্ট বেঙ্গলের আইএসএল এ যাওয়াটা সবার কাছে কাম্য। একদম। আচ্ছা, দেবনাথ তিনি কমেন্ট করছেন, দিদি ইনভেস্টর নিয়ে কিছু বলুন, কোনো কি খবর আছে আইএসএল নিয়ে? ইনভেস্টারের ব্যাপারটাই খুব বিষপাও জলে, আমরা সেটাই তো বললাম। ইনভেস্টারের যদি খবর সঠিক হতো, আমরা আগের দিনও এই কথাটা বলছিলাম যে ইউএসএল এর সঙ্গে কথা বলতে বলতে যে সময়টা বেরোলো, সেই সময়ের মধ্যে সত্যি নতুন কোনো নাম জোরালোভাবে উঠে এলো না। ছোট ছোট স্পন্সর বা সেখান থেকে একটা কনসোর্টিয়াম করার কথা ডেফিনেটলি উঠেছে, কিন্তু স্ট্রং কোনো ইনভেস্টর ছাড়া আইএসএল এর সম্ভাবনা তো কম। সেই রকম স্ট্রং ইনভেস্টর ডেফিনেটলি ইস্টবেঙ্গল কর্তারা এখনো অবধি জানাননি বা কোথাও থেকে আমরা কিছু জানতে পারিনি। সেই জন্যই বললাম যদি 1 আগস্টের কোনো চমক থাকে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো ইনভেস্টরের খবর এই মুহূর্তে নেই। এবার আরেকটা জিনিস লাইভের মধ্যে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে এই বিষয় নিয়ে, মানে বাংলার ফুটবল নিয়ে যে টপিকে আমাদের কথা হচ্ছে। আমাদের সঙ্গে স্পোর্টস রিপোর্টার মমতান আছে, আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন। মিনওয়াইল তপাল দাশগুপ্ত লিখছেন, আজকে শুনছি আবার কিছু পজিটিভ হতে চলেছে, এটা কি সত্যি? হ্যাঁ, পজিটিভিটির সম্ভাবনা সবসময় রয়েছে। আমরাও তো বলছি যে 1 আগস্ট একটা চমকের সম্ভাবনা রয়েছে, কনফার্মেশন কখনোই নেই। কারণ আমরা জানি যে এই দিনটা ইস্টবেঙ্গলের জন্য ইম্পর্টেন্ট এবং অবশ্যই ইস্টবেঙ্গল কর্মকর্তারা বসে নেই, কারণ যখন এই ঘোষণাটা অলরেডি দেবব্রত সরকার করে ফেলেছেন যে আইএসএল ইস্টবেঙ্গল নিজের দমে খেলবে, তো শেষ মুহূর্ত অবধি যে ইস্টবেঙ্গল ক্লাব সেটাকে সত্যি করার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। এবং একদম হাতে কেউ নেই, হাতে কোনো স্পন্সর নেই, এরকম তো ব্যাপারটা ছিল না। ডেফিনেটলি বেশ কিছু নাম আমরা আগে থেকেও পেয়েছিলাম। মধ্যিখানে ইউএসএল এর নামটা খুব জোরালো হয়ে ওঠে, কারণ যে ব্যাকআপটা নিয়ে তারা আসছিল, আলোচনাটাও সেরকম লেভেলে চলে গিয়েছিল এবং কথাবার্তা এগোয়ও, একদম এগোয়নি তা নয়, কিন্তু ফার্দার কোনো উত্তর, মানে যে পর্যায়ে গেল বিষয়বস্তুটা, সেখান থেকে কোনো কিছু এখনো অব্দি হয়নি। ইনফ্যাক্ট ইউএসএল এর সম্ভাবনা সম্পূর্ণ শেষ কিনা সেটাও আমরা জানি না, কারণ যে কোনো সম্ভাবনা শেষ হওয়ার পর শুরুও হতে পারে। এটা কোনো কিছু আলটিমেট বলে কিছু হয় না, অ্যান্ড নাথিং স্ট্যাটিক। তো সেই জায়গা থেকে একটা সম্ভাবনা তো নিশ্চয়ই রয়ে গেছে। আলোচনা চলছে, সম্ভাবনা বেশ কয়েকজনের সাথে কথাবার্তা চলছে। এর আগেও আমরা বেশ কয়েকটা নাম বলেছিলাম, যার মধ্যে হর্ষ নেওটিয়ার মতো ব্যক্তি ছিলেন, মানে তারা বুঝাগোপ ছিল, বন্ধন ব্যাংকের মতো ব্যাংকিং সংস্থা ছিল, কখনো কখনো কিংফিশারের নাম উঠেছে, আইটিসির মতো সংস্থাও ছিল, যারা বেশ বড় সংস্থা। এখন তাদের মধ্যে এখন এই যে হিউজ পরিমাণ টাকাটাকে এই সময়টা খুব বড় ফ্যাক্টর হয়ে গেল ইস্ট বেঙ্গলের জন্য। এটা আমারও খুব, মানে আমাদের সবারই যেটা মনে হচ্ছে যে এই, মানে শুধু ইস্ট বেঙ্গল কর্মকর্তাটা নয়, সমস্ত দিক থেকেই এই সময়টা, এই যে লকডাউন, এই এরকম একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, মনিটোরিয়াল, মানে বেসিক্যালি একটা হিউজ রিসেশনের যে সম্ভাবনা, বা অলরেডি যে একটা হিউজ পরিমাণে বেকারত্ব এবং মানে মনিটোরিয়াল
ডাউনওয়ার্ড স্লোপিং যে টোটাল মানে আর্থিক মন্দা, যেটাকে আমরা বাংলায় যদি বলি খুব সঠিকভাবে, যে চূড়ান্ত আর্থিক মন্দা গোটা দেশ জুড়ে এবং টু সাম এক্সটেন্ট গোটা বিশ্ব জুড়ে শুরু হয়ে গেল। এটা এই এন্টায়ার সিচুয়েশনটা কোথাও খুব এগেনস্টে গেল ওয়েস্ট বেঙ্গলের, এটাও একটা ফ্যাক্টর। সেইখান থেকে যে যে নামগুলো আসছে তারা যথেষ্ট বড় নাম, তাদের মধ্যে থেকে অনেকেই রয়েছে যাদের এই ক্ষমতাটা রয়েছে 200 কোটি টাকা গ্যারান্টি দেওয়া বা 40 কোটি টাকা টিম করা। কিন্তু কথা হচ্ছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই স্টেপটা নিতে গেলে তো যে কোনো বড় কোম্পানিকেও 4 বার ভাবতে হচ্ছে। এই জায়গাটা তো একটা ফ্যাক্টর হয়ে গেল। কাজেই যে কারণে ওই আর কি মানে আমরা ওই ক্রস দ্য ফিঙ্গার আমরাও তাকিয়ে রয়েছি 1 আগস্ট ফর দ্য বেস্ট যদি কোনো ভালো কোনো খবর আসে, কারণ যেহেতু ক্লাবটার নাম ইস্ট বেঙ্গল, মোহনবাগান ইস্ট বেঙ্গলে, সেই অপেক্ষায় কিন্তু আমরা শুধু সবাই শুধুমাত্র সমর্থকরা না, আপামর বাঙালি আপামর ভারতবাসী কিন্তু সেই অপেক্ষায়। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি মোতান বলো, সেটা হচ্ছে যে কোচ তো অ্যানাউন্সমেন্ট হলো, হ্যাঁ, এরপরে কি মনে হচ্ছে ইন কেস যদি আইএসএল এর পথটা প্রশস্ত হয়ে যায়, আমি ধরে নিলাম ইস্ট বেঙ্গল আইএসএল এ আমরা দেখতে পাচ্ছি লাল হলুদ ঝড় আইএসএল এর মাঠে উঠলো, সেক্ষেত্রে কি টিম বাছাই, যেটা টিম বাছাই করার একটা কথা, যেটা এটা নিয়েও আমরা কথা বলছিলাম যে টিম বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু অলরেডি ইস্ট বেঙ্গল একটু সমস্যা। আইএসএল হোক না, এই আফটার দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য কোচ এক্ষেত্রে কি সুবিধা কিছু মানে এই প্রসিডিওরটার মধ্যে ছিল ইস্ট বেঙ্গল ক্লাব, এই প্রসিডিওরটার মধ্যে ছিল, এবং টিম তো অলমোস্ট একটা তৈরি হয়ে রয়েছে, যাদের সাথে চুক্তিও কারোর সাথে পুরোপুরি হয়ে গেছে, কারোর সাথে চুক্তি হয়েছে উইথ আ এক্সিট ক্লজ, যে যদি আইএসএল ইস্ট বেঙ্গল না খেলে তাহলে হয়তো এদের মধ্যে থেকে কিছু প্লেয়ার চলে যেতে পারেন, সেটাও তাদের ইচ্ছের উপর ডিপেন্ড করছে। এবার কোনো প্লেয়ারের কাছে তার ফিনান্সিয়াল সেট আপ বা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে তার কাছে লিগ ম্যাটার নাও করতে পারে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিষয়বস্তুটা। যেটা হয়নি সেটা হচ্ছে বিদেশ। এবার কথা হচ্ছে যে মেনলি যে জায়গাটা তফাৎ হয়, আইএসএল এবং আই লিগ খেলে কিন্তু বিদেশিদের ধরনটা এক টাইপের হয় না জেনারেলি। আর এই ব্যাপারে আমাদেরকে সবার আগে মনে রাখতে হবে, তুমি যে লিগেই খেলো, সেটা আই লিগ হোক বা আইএসএল হোক, বিদেশি নির্বাচনের ক্ষেত্রে সবার আগে তোমাকে তাকিয়ে থাকতে হবে বিদেশ মন্ত্রকের দিকে। বিদেশ মন্ত্রকের গ্রিন সিগন্যাল এলে তারা মানে যেটা আমাদের বিদেশমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় মিনিস্ট্রি যা বলবে সেটার উপর ডিপেন্ড করবে যে তোমার এখানে বিদেশি আসবে কি আসবে না, প্রথম কথা। দ্বিতীয়ত, যদি বিদেশি আসে সে কোন দেশের বিদেশি আসবে, তাহলে কি সমস্ত মানে ওভারঅল ওয়ার্ল্ড থেকেই ফরেনার তাদের আসা অ্যালাউড হবে কি হবে না। কারণ আমরা কিন্তু এর মাঝখানে একটা জিনিস দেখে নিয়েছি যে ক্রিকেটের ক্ষেত্রে অলরেডি যে আইপিএল এর আগে ইন্ডিয়ায় যে ক্যাম্পটা হওয়ার একটা কথা হয়েছিল ইন্ডিয়া টিমের প্লেয়ারদের নিয়ে, সেটা কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। ডাইরেক্ট দুবাইতেই যে যার ফ্র্যাঞ্চাইজি নিয়ে গিয়ে প্র্যাকটিস শুরু করবে, এটা কিন্তু অলরেডি আমাদের জানা হয়ে গেছে। মোহামেডান স্পোর্টিং নিয়ে আমরা গতকাল জানতে পেরেছি বা আমরা খবরও করেছি যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্ষেত্রেও কিন্তু সেপ্টেম্বরের শেষ লাস্ট উইকে শুরু হওয়ার কথা দ্বিতীয় ডিভিশন আই লিগ এখনো অবধি ভেবে রেখেছে এআইএফএফ। কারণ আগের দ্বিতীয় ডিভিশন আই লিগ হবে, তারপর আই লিগ আইএসএল। কারণ এবার কিন্তু দ্বিতীয় ডিভিশন আই লিগ থেকে যে টিমটা উঠবে তারা কিন্তু এবারেই আই লিগে খেলবে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সেক্ষেত্রে আই লিগে কিন্তু মোহামেডানের একটা সম্ভাবনা নিয়ে আমরা এর আগের বিষয়বস্তুতে আলোচনা করেছিলাম। মোহামেডানের কথা থেকে একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে মোহামেডানের প্র্যাকটিস নিয়ে তো একটা জটিলতা সৃষ্টি, সেই জায়গাটাকে আমি তোমার কাছে আসছিলাম যে একটা মনে হচ্ছিল যে একটা আমরা শুনছিলাম যে শান্তিরঞ্জন দাশগুপ্তর বক্তব্য না, বাট এইটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে যতক্ষণ না এই ডিসিশনটা কিন্তু রাজ্য সরকার নিতে পারছে না, কাজেই মোহামেডান স্পোর্টিং কথা বলেছে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সাথে, অরূপ বিশ্বাসের সাথে। কারণ অরূপ বিশ্বাস খুব স্পষ্ট করেই বলে দিয়েছে স্পোর্টস কাউন্সিলে যে যতক্ষণ না নেক্সট যে অ্যাডভাইজারিটা আসছে কেন্দ্রীয় সরকারের থেকে, অর্থাৎ এই যে লকডাউনের পরে যে আনলক 1 আনলক 2 এগুলো তো কেন্দ্রীয় সরকার ঠিক করে, এবং সেটা আসার কথা অগাস্টের ফার্স্ট উইকে। কারণ জেনারেলি আমরা সেটাই দেখেছি যে মাসের প্রথম সপ্তাহে এগুলো আসছে, মানে এই অ্যাডভাইজারিগুলো কেন্দ্রীয় সরকার থেকে আসে। কাজেই যতক্ষণ না সেটা আসছে ততক্ষণ পর্যন্ত ডিসিশন নেওয়া যাবে না যে মোহামেডান স্পোর্টিং মাঠে নামতে পারবে কি পারবে না। কারণ এই সিদ্ধান্তটা ক্লাব, এআইএফএফ, আইএফএ, রাজ্য সরকার কারোর হাতে নেই। এই সিদ্ধান্তটা সম্পূর্ণ নেবে কেন্দ্রীয় সরকার।
তারা হয়তো নির্দেশও দিতে পারে, আবার তারা অ্যাডভাইসও দিতে পারে, সেটা তো যেভাবে যা আসবে। তারপর হয়তো একটা অ্যাপিল করার জায়গা থাকবে, এগুলো পরবর্তী ক্ষেত্র। কিন্তু এখন অবধি আমাদের মাথায় রাখতে হবে যে কোথাও একটা যে অ্যাজামশনটা করা হয়েছিল যে অগাস্ট থেকে আস্তে আস্তে সবকিছু নর্মাল হবে। আমরা দেখেছি যে আগে একটা সময় অগাস্টে স্কুল খোলার কথা হয়েছিল, সেই এখন 20 বাউ চলে সবটাই, কারণ এই সিচুয়েশনটাই আউট অফ কন্ট্রোল। এই মুহূর্তে একেবারেই কিন্তু কন্ট্রোলের মধ্যে নেই। সেটা নিয়ে যা সেনাদের সেনা অনুমতি থাকবে তো মাঠের ক্ষেত্রে, সেটা প্র্যাকটিসের ক্ষেত্রে হবে সেটা। এবং সেনা অনুমতিটা দেখো, সেনা অনুমতিটা আমরা বলি ওটা ওই আলটিমেটলি ওই 1 থেকে 15ই অক্টোবর ছাড়া খুব বেশি সেনাদের অনুমতির দিকে কিন্তু তাকায় না। তারপর যবে থেকে এই 3টে ক্লাব আবার গত বছর থেকে ডুরান্ড খেলতে শুরু করেছে, ডুরান্ড এখানে হতে শুরু করেছে, তো সেনার সাথে যে একটা সম্পর্কটা নিচের দিকে ছিল সেটা অনেক বেটার জায়গায় গেছে। যেটা আমরা বলছিলাম যে ইস্ট বেঙ্গলের তো অনেক কিছু পরিবর্তন হতে চলেছে আগামীতে। ইস্ট বেঙ্গলে তোমার নেক্সট নতুন একটা মিউজিয়াম হওয়ার কথা, বার হওয়ার কথা, অনেক কিছুই হতে চলেছে আমরা জানি। তো সেইগুলো পারমিশন তো দিচ্ছে, পারমিশনটা, হ্যাঁ অবভিয়াসলি সেক্ষেত্রে আমি এখানে চলে আসি। একটা কিছু অনেকগুলো কমেন্ট চলে এসেছে, ইনফ্যাক্ট অনেকগুলো কমেন্ট জমে গেছে। সেটা হচ্ছে যে প্রথমেই ড্রিপ তরুপ পোষ লিখছেন যে 1 আগস্ট কিছু অ্যানাউন্সমেন্ট হতে পারে, খবর পাচ্ছি, হোপ ফর দ্য বেস্ট, জয় ইস্ট বেঙ্গল। তারপরে লাল হলুদ দুটো হার্টের সাইন। আমরাও সেটা আন্দাজ করছি যে হয়তো একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, যে জন্য আমি তো প্রথমেই বললাম যে আমরাও তাকিয়ে আছি যদি 1 আগস্ট কোনো রকম কোনো চমক থাকে। বাট প্র্যাকটিক্যাল সেন্সে দেখতে গেলে সেটা আইএসএল খেলার চমক হবে, এটা এক্সপেক্ট করা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু কঠিন। ইনভেস্টরের নাম বা অন্তত স্পন্সরের নাম একটা তো ডেফিনেটলি আসতেই পারে, সেই সম্ভাবনা নিঃসন্দেহে থাকছে। একদম। আচ্ছা, তারপরের কমেন্টে আসি, সেটা হচ্ছে যে তরুণ সরকার লিখছেন দিদি আর কিছুক্ষণ পরেই আসবে সেই মহেন্দ্রক্ষণ। কোন মহেন্দ্রক্ষণ? মানে এটা আমি ঠিক বুঝতে পারলাম না। ঠিক আছে, তরুণ এই কোয়েশ্চেনটাকে যদি আপনি একবার, মানে আমাদের বুঝতে একটু অসুবিধা হলো, আপনি যদি একবার রিভাইজ করে পাঠান তাহলে আমাদের খুব সুবিধা হয়। কারণ আজকে কোনো অ্যানাউন্সমেন্টের কথা ইস্ট বেঙ্গল ক্লাব জানায়নি আমাদের, তাহলে জেনারেলি প্রেস মিট ডাকা হয়, সেরকম কিছু তো আমি পাইনি জানতে। যাই হোক, দেবনাথ লিখছেন যে দিদি যদি আই লিগে খেলতে হয় এর থেকে কষ্টের কিছু হবে না, সত্যি মনে হয় কান্না ছাড়া আমাদের কাছে আর কিছু থাকবে না, সত্যি খুব কষ্ট পাবো দিদি। এখন আই লিগে তো এতদিন ইস্ট বেঙ্গল খেলেছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হ্যাঁ ডেফিনেটলি মোহনবাগান যখন আইএসএল এ চলে যায় সেই বছর যদি ইস্ট বেঙ্গল আইএসএল এ না যেতে পারে একটা সেন্টিমেন্টের জায়গা থাকে, কিন্তু যদি আবার এটাও ফ্যাক্ট, আমি যদি শুধুমাত্র একজন ফুটবল প্রেমী হিসেবে দেখি, আই লিগে কিন্তু মোহামেডান স্পোর্টিং এর আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কাজেই একটা কলকাতার মিনি ডার্বি অন্তত আমরা দেখতে পারি। আই লিগেও এবছর কিন্তু পাঞ্জাব এফসির মতো টিম রয়েছে, চার্চিলের মতো টিম রয়েছে, যারা রীতিমতো রাজত্ব করেছে। নর্থ ইস্টের টিমগুলো রয়েছে, রাজং, আইজল। তো আই লিগের লড়াইটা তো এতদিন বেশ ভালোই চলছিল। আমার তো মনে হয় যে ভালো করে যদি আমরা দেখি যে আই লিগের গত মৌসুম অবধি আই লিগের জনপ্রিয়তা সব থেকে বেশি ছিল যতই আইএসএলকে সোজা কথায় খাওয়ানোর চেষ্টা ছিল। তো আই লিগ তো অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে কলকাতার ময়দানে। এবার হ্যাঁ, খেলতে হলে আমরাও চাই মোহনবাগান ইস্ট বেঙ্গল একই লিগে খেলুক, এবং সবাই হয়তো সেটা চায়, যেটা আমরা বারবার বলছিলাম যে এআইএফএর সচিব নিজে বলেছেন যে আমরা সবসময় মোহনবাগান ইস্ট বেঙ্গলকে একটা লিগে চাই, এবং সেই জন্য আমি ইস্ট বেঙ্গলের জন্য প্রচুর চেষ্টাও করেছি। এখনো আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিন্তু আশা বড্ড বেশি কমে গেছে, এটা মেনে নিতে হবে। এখন যদি আইএসএল এ আমাদের ইস্ট বেঙ্গলকে ভাবতে হয়, তাহলে সেটা ডেফিনেটলি খুব বড় কিছু চমক বা বড় কোনো একটা মিরাকল ছাড়া সম্ভব না, এটা হচ্ছে একটা বড় সত্যি। আই লিগে খেলতে হলে খুব কষ্ট পাওয়ার তো কিছু নেই আমার মনে হয়, কারণ এন্ড অফ দ্য ডে ফুটবলটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা তো আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই। আরেকবার আমি আপনাদের সকলকে, আচ্ছা কলকাতা লিগে তো মোহনবাগানকে সামনে পাবে সেই জায়গায়। এবার আমি না একটা ছোট উদাহরণ দিই, হয়তো এই আলোচনার মাধ্যমে সবার নাও ভালো লাগতে পারে। এটা আমার একটা অভিজ্ঞতা, এটা ফুটবল মাঠের অভিজ্ঞতা না। তো একটা সময় আমরা জানি যে বাংলার টেবিল টেনিসে ভাগাভাগিটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছিল। বিটিটিএ, ডাব্লিউবিটিটিএ যারা খেলাধুলার সাথে যুক্ত তারা এটা জানেন যে খুব,
তো WBTTA BTTA এর প্লেয়াররা প্যারালাল খেলতো, সবই টুর্নামেন্ট দুটো ইনস্টিটিউশন মানে দুটো সংস্থাতেই আলাদা আলাদা করে হতো। তো একমাত্র প্যাটারসন টেবিল টেনিসটা হতো যেটা স্কুল ভিত্তিক, মানে সবাই স্কুলের হয়ে এন্ট্রি করতো। সেখানে আর WBTTA BTTA ব্যাপারটা আলাদা করে রাখা যেত না, কারণ সেখানে সমস্ত স্কুল পার্টিসিপেশন যেহেতু থাকতো, সব স্কুল আসতে পারতো। সে কোন কোচিং ক্যাম্পে, সেটা BTTA আন্ডারে না WBTTA সেটা ম্যাটার করতো না। তো একটা টুর্নামেন্টের ফাইনালে একটি বাচ্চা একবার দেখলাম হেরে গেছে, প্রচন্ড কান্নাকাটি করছে, মানে চূড়ান্ত কান্নাকাটি করছে, 10-11-10ও নয়, 9-10 বছরের বাচ্চা। তো যখন কেউ থামাতে পারছে না, তো লাস্ট যেটা হয় আর কি, মানে একজন রিপোর্টার দিদি গেলে তাকে দিয়ে একটা ভোলানোর ব্যাপার থাকে। তো আমি বুম টুম নিয়ে গিয়ে তাকে একটু বোঝাতে গিয়ে আমি বললাম যে এত কেন কাঁদছিস তুই, কি হয়েছে, এমন কি হয়েছে? তখন ও যেটা বললো, না দিদি তুমি জানো না, আমি সারা বছর ওকে আর একবারও পাবো না, ওকে শুধুমাত্র আমি এই প্যাটারসনেই পাই। তার কারণ যে ছেলেটি জিতেছে সে BTTA, যে ছেলেটি হেরেছে সে WBTTA। ওরা বন্ধু, ওরা একই স্কুলে পড়ে, কিন্তু ওরা দুটো আলাদা আলাদা সংস্থায় খেলে। তো সেই স্মৃতিটাই আমার মাথায়, এখানে আমি উদাহরণটা বলতে হবে যে ওই প্যাটারসনের মতো কিছু না হলেও অন্তত কলকাতা লিগটা কিন্তু থাকবে একটা ডার্বির জন্য, সেখানে একে অপরকে দেখে নেওয়া মেপে নেওয়া যেতেই পারে। কাজেই অতটাই বা হতাশ হচ্ছেন কেন, অতটাও হতাশ হবেন না। কিন্তু এখনো হতাশ হওয়ার আমার মনে হয় না, এখনো সময় দেখা যাক না কি হয়, শেষ অব্দি দেখি না কি হয়, সম্ভাবনা খুব কম। ওই হাল ছেড়ে বসে থাকার মতো, যদি হয়ে যায় হয়ে গেল, এরকম একটা সিচুয়েশন। এই অনুযায়ী তপাল দাশগুপ্ত আরেকবার কমেন্ট করে জানিয়েছেন যে FSDL থেকে কি আরো 7 দিন দেওয়া হয়েছে? FSDL থেকে আরো 7 দিন, আরো 7 দিনের প্রশ্ন কেন আসছে? FSDL থেকে 7 দিন চাওয়া তো হয়নি প্রথমত, কারণ FSDL 31শে অগস্ট টিম অ্যানাউন্স করবে। তার আগে, তার পর্যাপ্ত সময় আগে, 31শে অগস্ট ভুল বলছি আমি, অগস্টের লাস্ট উইক টিম অ্যানাউন্স করবে। সে তার পর্যাপ্ত সময়ের আগে ইস্টবেঙ্গলকে অ্যাপ্লাই করতে হবে FSDL এর কাছে যে আমরা ISL খেলতে চাই, বা আমরা ISL খেলার জন্য যোগ্য বলে নিজেদেরকে মনে করি, and that's why we are applying to play at this tournament. তো সেখানে মানে সেখানে তো 7 দিনের ব্যাপার কিছু আসছে না এখনো অবধি, তো সেরকম দিন বেঁধে দেওয়ার কোনো প্রসঙ্গ আসেনি। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে আমরা আর একটু সময় চাই, কিন্তু 31 মানে অগস্টের লাস্ট উইকের পর সময় আর কি করে দেওয়া সম্ভব? তার কারণ টুর্নামেন্টে তো শুরু হওয়ার কথা নভেম্বরে, এবং আমরা জানি যে নভেম্বরে তুমি যখন একটা টুর্নামেন্ট অ্যানাউন্স করবে, টুর্নামেন্ট শুরু হবে, এবং তার যখন তুমি সূচি প্রকাশ করবে, তোমাকে তো টিমের নাম, কোচের নাম, জার্সি এগুলো দিয়ে দিতে হবে। তো সেটার আলাদা করে সময় দেওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, হয়তো প্রসিডিওরটা তারা ফাস্টার করবে, এরকম একটা মানে কি বলবো, আশ্বাসবাণী থাকলেও থাকতে পারে, কিন্তু 7 দিন 10 দিনের কোনো টাইম লিমিট আমার জানা নেই। মানে উনি হঠাৎ এই 7 দিনটা কোথা থেকে পেলেন আমি বুঝতে পারছি না, কারণ 7 দিন সময় চেয়েছিল বলে ইস্ট বেঙ্গল আমি শুনিনি, সময় চেয়েছিল, 7 দিন নয়। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সময় আর বেশি নেই। আমি জাস্ট দীপ তরুপ বোসের শেষে একটা কমেন্ট পড়বো, এবং আচ্ছা শান্তনুরার কমেন্ট আগে পড়ে নিই। সেটা হচ্ছে যে ইনভেস্টার কি ঠিক হলো শান্তনুবাবু? এই নিয়ে আমরা অলরেডি বলেছি, মৌতানের সাথে এটা আলোচনা হয়েছে আমাদের আজকে আলোচনায়। চূড়ান্ত পর্যায়ে কয়েকটা আলোচনা চলেছে, সেগুলো যতক্ষণ না ফাইনালাইজ হয় আমরা কেন ক্লাব কর্তারাও বলতে পারেন না। দেখুন, USCL এর নামটা কিন্তু চূড়ান্ত হওয়ার আগেই খুব সামনে এসে গেছিল, সবাই ধরে নিয়েছিল, আলটিমেট কিন্তু হলো না। কাজেই চূড়ান্ত পর্যায়ে কোনো কিছু না হলে আসবে না। এবং আর একটা কথা খুব অপ্রিয় হলো আমি বলতে বাধ্য হচ্ছি যে ইস্টবেঙ্গল ইনভেস্টর থেকে শুরু করে, সেটা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেই হোক বা যেখান থেকেই হোক, বেশ কিছু কিছু বিষয়বস্তু এত সামনে চলে এসেছে যেটা কিন্তু ক্লাবের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে দেয়। কাজে আমার মনে হয় না সেই ভুলটা ক্লাব কর্তারা দ্বিতীয়বার করবে না। কাজেই যতক্ষণ না চূড়ান্ত হচ্ছে ততক্ষণ অবধি কিছু বলা আমাদের কাছে বলার জায়গাও নেই, আর ক্লাব কর্তারা বলবেন না, এটাই তো স্বাভাবিক। যে কারণে পয়লা আগস্ট নামটা আমরা বারবার বলছি, লেটস সি একটা পয়লা আগস্ট যদি কিছু জানা যায়। আর দীপ তরুপ বোস, আমি আর দুটো কমেন্ট পড়ে এটা আলোচনা শেষ করবো আজকে। সেটা হচ্ছে দীপ তরুপ বোস লিখেছেন, প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের অনেকটা পিছিয়ে দিল, তবু বাঙালরা হারার আগে হারে না, আশা করি আমরা পারবো। আবার লাল হলুদ দুখানা বাঙালিরাই কিন্তু শুধু ইস্ট বেঙ্গলের সাপোর্টার এমন নয়, এটাও কিন্তু আমার একটা ফ্যাক্টর, এটাও আমরা কোনোদিন একটা তর্কের বিষয়ে রাখবো। কারণ অনেকেই রয়েছেন যারা, আমি বাঙাল ঘটি ব্যাপারটা বলতে আমার খারাপ লাগে, তো যারা হয়তো কোনো এক সময় বাংলাদেশে থাকতেন, যারা নয়, যাদের পূর্বপুরুষে, তারা অনেকেই রয়েছেন যারা এই বিষয়ের গভীরে একদিন আলাদা আলোচনা করব, এবং উদাহরণ নিয়ে যাব যারা খেলেছেন বা সমর্থন করেছেন এবং
কোথাও না কোথাও ইতিহাসের পাতায় বা অবশ্যই। কিংবদন্তি হয়েছেন একদম। এরকম নাম। তরুণ সরকার লিখে পাঠাচ্ছেন, এই শেষ কমেন্ট পড়ছি, তরুণ সরকার লিখে পাঠাচ্ছেন, হতাশ হয়নি দিদি, হালও ছাড়িনি, ক্যাপ্টেন আছে, ভরসা আছে, যতক্ষণ না ক্যাপ্টেন নিজের মুখে বলবেন তবে আশা করি ক্যাপ্টেন বলবেন আইএসএল খেলছি। ইয়েস, তরুণ আমরা সরকার অপেক্ষা মানে করছি, কারণ মানে ওই বললাম আপামর আমরা- বাঙালি, আমাদের আপামর খবর নেই, আপামর পাইনি। ভারতবাসী কিন্তু সেই অপেক্ষাতেই আছে কবে ইস্ট বেঙ্গলের সেই লাল হলুদ ঝড় আবার আইএসএল এর মাঠে দেখা যাবে। আজকের সময় একদমই শেষ, সময়টা একদমই আমাদের হাতে বাধা। তো আগামীকাল আবার নিয়ে নতুন কোনো টপিক, এরকম কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক, এরকম কোনো আপ টু ডেট নিউজ নিয়ে আবার হাজির হব আমরা। ততক্ষণ চোখ রাখুন আর এই নিউজের পর্দায়।